সকালে তে চোখ খুলেই রোজকার মতো পাশের জায়গাটা খালি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সকালে উঠেই ওই হাদারামটার মুখ দেখতে না পাওয়াটা কি যে শান্তির বিষয়। শয়তান ছেলে আমার মতো নাদান বাচ্চা মেয়েটাকে একা পেয়ে কালকে রাতে চিবিয়ে খেয়েই ফেলছিল বাবা গো। নানাতে এবার যা করার অনেক ভেবে চিন্তে করতে হবে। ওই খারুশ পুলিশকে একদম হালকাভাবে নিলে চলবে না। হ্যাঁ, সে তো এমনিতেও একটা বাচ্চা হাতি, হালকা আর কোথায় হলো। তে জাঙ্কুকের মুন্ডুপাত করতে করতে ওয়াশরুমে ঢুকে ব্রাশ হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠল। হাই হাই, ওই রাক্ষস, না না, ভ্যাম্পায়ারটা আমার গলার কি হাল করেছে। তাই তো বলি, কালকে ওইরকম দুর্বল কেন লাগছিল নিজেকে। আমার সব রক্ত চুষে নিয়েছে গো, এবার আমার কি হবে। কিন্তু গায়ে রক্ত না থাকলে মুখটা নাকি ফ্যাকাশে দেখায়, কই সেটা তো লাগছে না। দূর যাই, ওসব বাদ দিয়ে আমার রক্ত খেয়েছে সেটার দিকে মন দেওয়া উচিত। জাংকুকের রাতের করা লাভ টর্চারের ফলে তের গলার কাছটা লাল দাগ হয়ে গেছে, সেটা দেখেই তে মরা কান্না জুড়ে দিয়েছে। জাংকুক রুমে ঢুকেই ওয়াশরুমের ভেতর থেকে তের কান্নার আওয়াজ পেয়ে চমকে উঠে তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে গেল। তে, এই তে, কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তে দরজা খুলে বেরিয়ে জাংকুকের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। আমার রক্ত খেয়ে পেট ভরেনি আপনার, যে মাথা খেতে চলে এসেছেন? এসব কি বলছো তুমি পাগলের মতো? ঠিকই তো বলছি, এই দেখুন কালকে কি করেছেন, রাক্ষসের মতো, না না, ভ্যাম্পায়ারের মতো রক্ত চুষে দাগ করে দিয়েছেন আমার। জাংকুক তের আঙ্গুল অনুসরণ করে তাকাতে ঘাড়ের দাগটা দেখতে পেল। দাগটা দেখে জাংকুক হালকা লজ্জা পেল, সাথে হতবাক হয়ে গেল ব্যাপারটার জন্য ওকে তে ভ্যাম্পায়ার বলল এটা ভেবে। বলছি, তুমি সত্যি এতটাই বোকা নাকি অ্যাক্টিং করছো? আর একবার আজে বাজে বললে আমি মাকে গিয়ে বলে দেব, দাগটাও দেখাবো। ওনারও তো জানা উচিত তার ভোলা ভালা ছেলে আমাকে একা পেয়ে কত টর্চার করে। মাকে গিয়ে এটা দেখালে মা নিজেই লজ্জা পেয়ে যাবে, আবার তোমার বোকামি দেখে হাসতেও পারে। জাংকুক ঠোঁট চেপে হাসছে আর কথাগুলো বলছে। আমি কি বোকামি করলাম শুনি, কি বলতে চাইছেন আপনি? এসো আমার সাথে, এসো বলছি। জাংকুক তের হাত ধরে নিয়ে এসে আয়নার সামনে বসিয়ে একটা ক্রিম বের করে লাগাতে যেতেই তে নিজেকে সরিয়ে নিল। কামড়ে রক্ত চুষে শান্তি হয়নি নাকি যে উল্টাপাল্টা ক্রিম লাগিয়ে পুড়িয়ে দিতে চাইছেন? আর একটা কথা মুখ দিয়ে বেরোলে ঘাড়ের মতো গোটা মুখেও দাগ হয়ে যাবে বলে দিলাম আমি। তে ভয় পেয়ে চুপ করে গেল। জাংকুক মুচকি হেসে আলতো করে ওর ঘাড়ে ক্রিম লাগিয়ে দিল। এবার প্লিজ ঠোঁট দুটোকে কষ্ট করে নাড়িয়ে বলুন কি বলবেন বলছিলেন। প্রথমত সরি এই দাগটার জন্য, আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারবেন না আপনি। তে, প্লিজ আমাকে কথাটা শেষ করতে দাও। বেশ, বকুন তাহলে, মানে বলুন। মাকে কেন, কাউকে তুমি এই দাগের ব্যাপারে বলবে না, ঠিক আছে? না, আমি বলবো। আপনি আমার সাথে কি করেন সেটা সবার জানা দরকার। কি জানাবে? আমি তোমাকে আদর করেছি এটা জানাবে? কালকে রাতে তোমাকে কিস করতে গিয়ে এটা হয়েছে সেটা জানাবে? কি হলো, চুপ করে আছো কেন, বলো কি জানাবে তুমি? তে জাংকুকের কথা শুনে একেবারে স্ট্যাচু হয়ে গেছে। এতক্ষণ রাগের মাথায় উল্টাপাল্টা ভেবে নিলেও জাংকুকের কথাতে সে বুঝতে পারলো বিষয়টা। আদর আর কিসের কথা শুনতেই তের গালে ওর অজান্তে লাল আভা ফুটে উঠেছে। আয়নায় জাংকুকের প্রতিবিম্ব দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল তে। জাংকুক তের মুখের অভিব্যক্তি দেখে মিটিমিটি হাসছে। আর কিছু বোঝাতে হবে নাকি বুঝে গেছো? আমাকে মা ডাকছে মনে হয়, আমি যাই কেমন? তে কোনো রকমে কথাটা বলেই ওখান থেকে দৌড়ে পালালো। আল্লাহ, এই মেয়েটা বয়সেই বড় হয়েছে। জাংকুক, শেষ পর্যন্ত কিনা এরকম বাচ্চা বউ পেলি তুই, যে কিনা আদরকে টর্চার বলে। জাংকুক কপাল চাপড়াতে চাপড়াতে ওয়াশরুমে চলে গেল। তে ড্রয়িং রুমে গালে হাত দিয়ে বসে আছে। ওর পাশে জিন চিন্তিত মুখে ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেয়েটার কি হয়েছে। তে, কি হয়েছে তোর? না বললে কিভাবে বুঝবো মা?
তোমার ছেলে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করতে চাইছে। আমি পড়াশোনা করতে চাই না মা, প্লিজ ওকে একটু বোঝাও। এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না রে। পড়াশোনার ব্যাপারে জাঙ্কুক খুব সিরিয়াস। তাছাড়া পড়াশোনা করা তো ভালো কথা, তুই রাজি হচ্ছিস না কেন? দুনিয়ার সব থেকে খারাপ কাজ এটা, আমি সেই খারাপ কাজটা করতে চাই না মা, প্লিজ। এরকম বলতে নেই মা, দেখ পড়াশোনা করে বড় হবি, এটা তো ভালো কথা বল। অনেক মেয়েই বিয়ের পর ইচ্ছা থাকলেও পড়াশোনা করার সুযোগ পায় না, সেখানে তুই এত ভালো সুযোগ পেয়েও রাজি হচ্ছিস না। জিনের কথাবার্তা শুনে তে বুঝে গেছে এই ব্যাপারে ওনার সাহায্য এক বিন্দুও পাবে না, তাই আর কথা বাড়ালো না এই ব্যাপারটা নিয়ে। জিন তেকে বুঝিয়ে রান্নাঘরে চলে যেতে তে সুগাকে ফোন করলো। তের কাছে এটাই লাস্ট ভরসা। সুগাকে তে নিজের দুঃখের কথা বলতে সেও নিজের হাত গুটিয়ে নিল। তুমি জানো, ছোটবেলায় ওই সলতে তুরি জাংকুকের জন্য বাড়িতে আমায় কত বোকা খেতে হয়েছে। সরি ভাবি, আমি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। পড়াশোনার ব্যাপারে ওকে কিছু বললে উল্টো আমাকে আবার নার্সারিতে ভর্তি করে দেবে। ধুর বাবা, কোনোভাবেই তো ওনাকে বাগে আনা যাচ্ছে না। তুমি ভালো করে একবার বলে দেখতে পারো। হ্যাঁ, সেই চেষ্টা করিনি ভাবছো? কালকে অনেক কিছুই করেছি। তাই বুঝি? কি কি করেছো গো? তে কালকের ঘটনাগুলো বলতেই সুগা ঠোঁট টিপে হাসলো। আওয়াজ করে হাসলে ভাবি চটে যেতে পারে, তাই সাইলেন্ট স্মাইলটাই বেস্ট অপশন হিসেবে নিল সুগা। আমি একটা কথা বলি শোনো। হ্যাঁ বলো। নর্মাল ডোজে কাজ হচ্ছে না যখন, তুমিও বরং লাভ ডোজ দেওয়া শুরু করো। লাভ ডোজ মানে? কালকে রাতে তোমাকে রাজি করানোর জন্য জাংকুক যা করেছে, তুমিও সেরকম কিছুই করো। না না, আমিও সব পারবো না। কালকে জাংকুক যদি ওইভাবে তোমাকে রাজি করাতে পারে, তুমি কেন পারবে না? ভাবি, তোমার থেকে আমি এটা আশা করিনি গো। এভাবে হেরে যাবে তুমি? আমি কিভাবে সেটা দেখবো বলো তো? সুগা করুণ ভাবে বলল, তবে ওর ঠোঁটে শয়তানি হাসি লেগে আছে। ফোনের ওপারে বলে তে কিছুই বুঝতে পারলো না। হুম, এটা ঠিক হবে। আমি কিছুতেই ওকে জিততে দিতে পারি না। এই তো আমার আদর্শ ভাবির মতো কথা। আচ্ছা, আমি এখন ফোন রাখছি, তুমি ভেবে নাও কি কি করবে। ফোনটা রেখে সুগা চেয়ারে গা এলিয়ে দিয়ে হাসতে লাগলো। তোদের কাছাকাছি আনার জন্য এর থেকে ভালো উপায় আর নেই রে ভাই। মিস্টার জিও জাংকুক, এবার রেডি হও বউয়ের লাভ ডোজ সহ্য করার জন্য। জাংকুক থানা থেকে ফিরে বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তখনই নরম দুটো হাত ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখলো। এটা যে তে সেটা বুঝতে জাংকুকের সময় লাগেনি, কিন্তু ও হতবাক হয়ে গেছে তের আকস্মিক আচরণে। নিজেকে সামলে নিয়ে কিছু বলার আগেই তের গলা শুনলো। আসতে এত লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। জাংকুক আরেক দফা অবাক হলো তের মুখে তুমি ডাকটা শুনে। জাংকুককে চুপ থাকতে দেখে তে নিজের হাতের বাঁধন আরেকটু শক্ত করলো। জাংকুক চিন্তার জগৎ থেকে ফিরে এসে তের হাতে জোরে করে চিমটে কাটতেই তে চিৎকার করে উঠল, আহ! জাংকুককে ছেড়ে দিতেই জাংকুক তের মুখোমুখি দাঁড়ালো। উফ, চিমটি কাটলে কেন তুমি? এটা সত্যিই তুমি কিনা চেক করছিলাম। আমি ছাড়া এই রুমে কে এসে তোমাকে জড়িয়ে ধরবে বলো তো? তোমার শরীর ঠিক আছে তো? মরণ, আমার আবার কি হতে যাবে? তুমি যা করছো সব সজ্ঞানে করছো তো? না, দেখো আমি অজ্ঞান হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আজকে আবার কি মতলব তোমার, সত্যি করে বলো তো? তে এবার রাগটা শাড়ির আঁচলে বেঁধে মিষ্টি হেসে জাংকুককে আবারও জড়িয়ে ধরলো। নিজের ওয়ান পিস বরকে জড়িয়ে ধরতে মতলব লাগে নাকি? কি যে বলো না তুমি। জাংকুক তেকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কালকেও কিছুটা একই রকম কাজ করছিল ওকে নিজের জালে জড়িয়ে পড়াশোনা না করতে রাজি করানোর জন্য। আজকেও সেরকম কিছু প্ল্যান করছে কিনা ভাবতে লাগলো জাংকুক। সে তুমি আমাকে জড়িয়ে ধরতেই পারো, কোলে তুলে নাচতেও পারো, কিন্তু হঠাৎ করে ভুল বদলানোটা ঠিক হজম হচ্ছে না আমার। অ্যান্টাসিড এনে দেবো তোমাকে? না গো, লাগবে না।
আচ্ছা বেশ, তাহলে কি লাগবে বলো, একটা চুমু দিই? তের কথা শুনে জাঙ্কুকের ভীষণ উঠে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেল। "আ- আমার আপাতত একটু পানি লাগবে।" আচ্ছা, দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। না থাক, আমি নিজেই নিয়ে নিচ্ছি। জাংকুক ঢক ঢক করে হাফ বোতল পানি শেষ করে আর চোখে তের দিকে তাকালো। মেয়েটা আজকেও শাড়ি পরেছে, তাও জাংকুকের পছন্দের লাল রঙের। শাড়িতে মেয়েটাকে খুব সুন্দর লাগে জাংকুকের কাছে। আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে। তে যেভাবে শুরু করেছে, জাংকুকের নিজেকে সংযত করা দুষ্কর হয়ে যাচ্ছে। তে আবার জাংকুকের কাছে এগিয়ে আসতেই জাংকুক তাড়াতাড়ি পিছিয়ে গেল। আ- আমার ইম্পর্ট্যান্ট ফোন করার আছে, আমি আসছি, হ্যাঁ। ফোনটা তুলে নিয়ে জাংকুক প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। জাংকুকের ভ্যাবাচেকা খাওয়া মুখটা দেখে তে এতক্ষণ ধরে যে হাসিটা আটকে রেখেছিল, জাংকুক চলে যাওয়ার পর সেটা বেরিয়ে এলো। তে হাসতে হাসতে সোফায় বসে পড়লো। সুগা ভাইয়ার আইডিয়াটা দারুণ কাজে লেগেছে মনে হচ্ছে। জাংকুক বাবু, এবার দেখি তুমি কিভাবে আমার হাত থেকে নিস্তার পাও। রাতের খাবার খেয়ে জাংকুক রুমে আসেনি। জরুরি কাজ আছে বলে স্টাডি রুমে ঢুকে গেছে। দরজার ছিটকানিও লাগিয়ে দিয়েছে যাতে তে না আসতে পারে। তের কাছে এই মুহূর্তে থাকলে জাংকুক নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। তাই জাংকুক নিজেকে সরিয়ে রাখতে চাইছে। তে কিছু না বুঝে যেটা করছে সেটা এই মুহূর্তে ঠিক না। জাংকুক কোনোভাবেই চায় না তের ভালোবাসা ছাড়া ওদের সম্পর্কটা অন্য ধাপে নিয়ে যেতে। জাংকুক এসব ভাবতে ব্যস্ত। এদিকে তে মহা আনন্দে গোটা বিছানা জুড়ে শুয়ে আছে। জাংকুক যখন রুমে এলো ততক্ষণে তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। জাংকুক সাবধানে তের পাশে এসে শুয়ে পড়ল। এই ঘুমন্ত মুখটা দেখলে কেউ বলবেই না যে মেয়েটা এতটা দুষ্টু। এইটুকু মাথায় শয়তানি বুদ্ধি ভর্তি করে রেখেছে। কিন্তু হঠাৎ করে আমার ওপর এরকম অত্যাচার কেন শুরু করলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কালকের রাতের ডোজটা কি একটু বেশি হয়ে গেছে? তাই কি ও এমন করছে? না, আমাকে এবার বুঝে শুনে মিশতে হবে ওর সাথে। আর কাছে আসা তো যাবেই না। তের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মনে মনে এসব কথা ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো জাংকুক। কিছুক্ষণ পরেই চমকে উঠলো যখন দেখলো তে ওকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরেছে। জাংকুক আর নিজেকে সরিয়ে নিল না, বরং তেকে নিজের সাথে ভালো করে জড়িয়ে নিল। ওর কপালে কিস করে মুচকি হেসে চোখ বন্ধ করলো। এইটুকু তো করাই যায়, বউ বলে কথা। নিজেকে সান্ত্বনা দিয়ে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল জাংকুক। মাঝে দুটো দিন এভাবেই কাটলো। জাংকুক যতটা সম্ভব তেকে এড়িয়ে চলার চেষ্টা করে, আর তে ততটাই জাংকুকের আগে পিছে ঘুরঘুর করে। এখন তে শাড়ি পরে সেজেগুজেই থাকে সব সময়। তের এই সাজসজ্জা জাংকুককে ঠিক কতটা মুগ্ধ করে তে জানতে পারলে লজ্জায় হয়তো সামনেই আসতো না। আজকে শুক্রবার সকাল থেকে জাংকুক চিন্তিত হয়ে আছে। অন্যান্য দিনের মতো জাংকুক সারাদিন বাইরে কাটিয়ে রাতে বাড়িতে আসবে না। আজকে বাড়িতেই থাকতে হবে। এই সুযোগে তে ওর সাথে ঠিক কি কি করবে ভাবতেই জাংকুক অস্থির হয়ে উঠেছে। অনেক ভাবনা চিন্তা করে জাংকুক একটা উপায় বের করলো। তাড়াতাড়ি ফোন তুলে সুগা, জিমিন আর লিসাকে আজকে ওর বাড়িতে আসার জন্য ইনভাইট করে দিল। সবার সাথে থাকলে এই তে ক্রেজিটা কিছু করতে পারবে না, সেটা ভেবে মনে মনে স্বস্তি পেল জাংকুক। জাংকুকের সেই স্বস্তির সর্বনাশ করতে তে কফি হাতে ঘরে ঢুকলো, সব সময়ের মতো মুখে এক চিলতে হাসি নিয়ে। তেকে আসতে দেখে জাংকুক নড়ে চড়ে বসলো। ভালো হয়েছে তুমি এলে, আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। তে কফির মগটা টেবিলের ওপর রেখে জাংকুকের গা ঘেঁষে বসে পড়লো। কেন, আমাকে মিস করছিলে? জাংকুক একটু সরে বসতে গেলে তে সেটা করার আগে আরো একটু চেপে বসলো। না, না মানে, আরে ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। আমার না খুব গরম করছে, তুমি একটু সরে বসো প্লিজ। আর আমার না ঠান্ডা লাগছে, তাই তো তোমার গা ঘেঁষে বসলাম। তে আরো একটু সরে এসে বসতেই জাংকুক শুকনো ঢোক গিলল। মনে মনে বলছে, মেয়েটা চাইছেটা কি? এরকম গা ঘেঁষে বসলে আমার সব তালগোল পাকিয়ে যায়, ও কি বোঝে না? তার উপর ওর এই পারফিউম, উফ, আমি পাগল হয়ে যাব। কি হলো?
সাইলেন্ট মোড অন করে দিলেন যে? ইয়ে মানে বলছি যে আজকে সুগা, জিমিন আর লিসা আমাদের বাড়িতে আসবে। ওরা হঠাৎ এখানে কেন আসবে? না মানে কালকেও তো কেউ বললো না আসার কথা। আমি আজকে বাড়িতে আছি, তাই ভাবলাম সবাইকে ডাকি, একসাথে আড্ডা দেওয়া হবে। ইস, আমার বরটা কি ভালো, আমি আগে বুঝতেই পারিনি। তে খুশি হয়ে জাংকুকের গালে একটা চুমু দিয়ে দিল। জাংকুক ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে তের এইরকম আচরণে। তোমার সমস্যা কি বলো তো? হঠাৎ করে কোন ভূতে ধরলো তোমাকে? তুমি যখন আমাকে কিস করো আমি কি এরকম প্রশ্ন করি বলো? তে দুঃখী দুঃখী মুখ করে বললে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার বন্ধু আর বোন বিয়ের পর প্রথমবার এই বাড়িতে আসছে, যাও তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। আচ্ছা। তে জাংকুককে আবারও অবাক করে ওর গালটা টিপে দিয়ে খিলখিলিয়ে হেসে ঘর থেকে চলে গেল। হাই আল্লাহ, এভাবে চলতে থাকলে আমার হাতে আর কিচ্ছু থাকবে না। তখন এই মেয়ে সবাইকে বলে বেড়াবে আমার বর আমাকে আদর করছে না। না, সে তো আবার আদরকে টর্চার নাম দিয়েছে। দুপুরে তিনজন জিয়ন বাড়িতে এসে হাজির হলো। সবার সাথে বসে কিছুক্ষণ গল্প করে লাঞ্চ করে সবাই জাংকুকের ঘরে এসে বসলো। তে তো পাক্কা গিন্নি হয়ে গেছে দেখছি। ইস, শাড়ি পরে তোকে কত কিউট লাগছে রে। আপনাকেও সুইট লাগবে শাড়ি পরে। আমি কি জানতে চেয়েছি আপনার থেকে? লজ্জায় মুখ ফুটে বলতে পারবেন না বলেই তো আমি আগে ভাগেই বলে দিলাম। এক্সট্রা পাকনামিগুলো আমার সাথে করবেন না। ভাবি, আমার মুখে কি রাগ করো লেখা আছে? কই না তো। কেন বলো তো ভাই? তাহলে তোমার বন্ধু আমাকে দেখে রেগে যায় কেন? তুই বা কেন ওকে জ্বালাতন করতে যাস? ইটস মাই হবি ব্রো। অসহ্যকর হবি আপনার। আগে জিজু আর আপু ঝগড়া করতো, এখন ওরা শান্ত হয়েছে, তোমরা শুরু করেছো। সুগা, চল আমরা একটু পাশের ঘর থেকে ঘুরে আসি। না না, আমি এই ঘরেই ঠিক আছি, কোথাও যাব না। চল বলছি সুগা। জাংকুক সুগাকে টেনে নিয়ে চলে গেল। উফ, বাঁচা গেল, এবার শান্তিতে গল্প করতে পারবো তোর সাথে। আমার বরটা চলে গেল। তের মুখে এমন কথা শুনে জিমিন আর লিসা হা করে ওর দিকে তাকিয়ে আছে। জিমিন আপি, তুমিও কি তাই শুনলে যেটা আমি শুনলাম? হ্যাঁ রে, এই তে, তোর শরীরটা ঠিক আছে তো? একদম ঝাক্কাস আছি আমি। ঠিক থেকেও এভাবে কথা বলছিস কেন? জিজুর সাথে সব ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। ওয়াও, আমি খুব খুশি হয়েছি। লিসা তেকে জড়িয়ে ধরে কথাটা বলল। তুই জিজুকে এত তাড়াতাড়ি মেনে নিবি আমি তো ভাবতেই পারিনি রে। আরে ধুর, ওসব কিচ্ছু না। আমি যা কিছু করছি সবটা ওনাকে জব্দ করার জন্য। মানে? তে হাসতে হাসতে দুজনকে সবটা বলতেই দুজনই কপাল চাপড়ালো। আমি ছোট, এভাবে বলা উচিত নয়, তাও বলবো। আপু, তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো না। আমিও লিসার সাথে একমত। ওই বাদর থুরি হনুমানটার কথা শুনে জেজুকে এভাবে বিরক্ত করা মোটেও ঠিক হচ্ছে না তোর। ওকে জব্দ করার এটাই ঠিক রাস্তা। সুগা ভাইয়ার কথা শুনে আমি কিচ্ছু ভুল করিনি। জিমিন কিছু বলতে গিয়েও চুপ করে গেল লিসাকে দেখে। ও ছোট, তাই ওর সামনে সব কথা বলা ঠিক হবে না। লিসা, তুই গিয়ে দেখ তো জিজুরা কি করছে। লিসা ভালোই বুঝতে পারলো জিমিন কিছু বলবে যেটা ওর শোনা উচিত না, তাই ওকে চলে যেতে বলছে। লিসা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যেতেই জিমিন তের দিকে কটমট করে তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? লাঞ্চ করে পেট ভরেনি নাকি যে আমাকে চোখ দিলে গিলে খাচ্ছিস? তে, তুই এতটা ডাফার কবে থেকে হলি? ফালতু কথা বলবি না জিমিন। আমি ঠিকই বলছি, তুই ডাফার না হলে এইভাবে কিছু না ভেবে সুগার কথা শুনতিস না। কেন, কি হয়েছে ওর কথা শুনেছি তো? তুই জিজুকে এভাবে যে বিরক্ত করছিস, এর ফল কি হতে পারে জানিস? জিজু যদি উল্টো তোর সাথে একই কাজ করে তখন তুই কি করবি? সে অলরেডি অনেক কিছুই করেছে, বরং আমি শুরু করেছি বলে সে থেমে গেছে। আমি জানি জিজু ঠিক কি কি করেছে, কিন্তু তুই যেভাবে শুরু করেছিস, জিজু চাইলে এর থেকে বেশি কিছু করতে পারে। সে তোর হাজবেন্ড, তুই চাইলেও কিন্তু তাকে বাধা দিতে পারবি না।
তাছাড়া জিজু তোর আচরণে জব্দ হয়েছে নাকি নিজেকে সামলে নিচ্ছে সেটা একবারও ভেবেছিস? তে সত্যি এবার ভাবনায় পড়ে গেছে। দেখ, তুই যেগুলো করছিস সবটা নর্মাল হতো যদি তুই জিজুকে ভালোবেসে এসব করতিস, বা তোদের সম্পর্কটা আর পাঁচটা বিবাহিত কাপলদের মতো হতো। আমি কিন্তু ওকে ভালোবাসি না ভাই। তাহলে কেন করছিস এসব? আরে বাবা, পড়াশোনা করতে বলেছে, এটার জন্য এত কিছু করার কি দরকার? তোর তো খুশি হবার কথা। আগের মতো আমরা আবার মজা করতে পারবো। জিমিন রে, এবার কি হবে রে? যেগুলো করছিস সেগুলো বন্ধ কর। আচ্ছা, সত্যি করে বল তো, তুই কি সত্যিই জিজুকে ভালোবেসে ফেলেছিস? নো ওয়ে, ওই ভ্যাম্পায়ারটাকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। তাহলে জিজু যেটা বলেছে মেনে নে, আর ফালতু ফালতু কাজগুলো বন্ধ কর। আমি তোকে সাবধান করছি। দেখ, তোর এসব স্টুপিড কাজের জন্য জিজু তোর সাথে যদি একই কাজ করে তখন আমাকে কিছু বলতে আসবি না। এই না না, আমি সত্যি এত কিছু না ভেবেই করে ফেলেছি। আসলে আমারও বেশ ভালোই লাগছিল ওনাকে জ্বালাতন করতে, কিন্তু আর কিচ্ছু করব না। সত্যি রে, উনি শুরু করলে আমার জন্য খুব চাপের হয়ে যাবে। জিমিন কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে ভাবতে লাগলো, তুই নিজেও জানিস না তে, জিজু অলরেডি তোর মনে একটু একটু জায়গা করতে শুরু করেছে। তোদের মধ্যে যেটাই হচ্ছে সবটা একে অপরকে জ্বালাতন করার জন্য না, কিছুটা ভালোবাসা থেকেও হচ্ছে। কি রে, কোথায় হারিয়ে গেলি তুই? হ্যাঁ, বল। জিমিন আর তে নিজেদের মধ্যে গল্প জুড়ে দিল। লিসাও কিছুক্ষণ পর ফিরে এসে ওদের সাথে গল্প করতে শুরু করলো।